নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি সম্পূর্ণ নিরামিষ কাঁকরোলের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। আশা করি আজকের কাঁকরোলের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, চলুন আজকের কাঁকরোলের রেসিপি আমরা দেখে নিই। সম্পূর্ণ নিরামিষ কাঁকরোলের রেসিপি বানানোর জন্য আমি এখানে প্রায় 7টা মতো কাঁকরোল নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কাঁকরোলগুলো কিন্তু অনেকটাই নরম। এরপর কাঁকরোলের ওই যে কাটা কাটা অংশগুলো থাকে সেগুলো একবার ছুরি দিয়ে ঘষে নিলাম। তাহলে ওই কাটা অংশগুলো না থাকলে কাঁকরোলের এই রেসিপি কিন্তু খেতে আরও ভালো লাগবে। আমি ছুরি দিয়ে একটু চেঁচে নিয়েছি। এরপর দেখুন আগা-গোড়া বাদ দিয়ে কাঁকরোলগুলোকে সরু সরু করে কেটে নিচ্ছি। বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে কাঁকরোলগুলো কেটে নিচ্ছি, ঠিক এইভাবেই সমস্ত কাঁকরোল কেটে নিতে হবে। তো কাঁকরোলগুলো সবগুলো কাটা হয়ে গেছে। এবার কেটে নিচ্ছি আলু। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু ব্যবহার করব। তার জন্য আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কাঁকরোল যেভাবে কেটে নিয়েছি সেভাবেই কিন্তু আলুগুলো কেটে নিতে হবে, একদম সরু সরু করে। তাই দেখুন আলুগুলোকেও একইভাবে কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আলু কাটা হয়ে গেছে। এবার কাঁকরোলগুলো 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর কাঁকরোলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে রাখবো। তাহলে কাঁকরোলগুলো অনেকটাই নরম হয়ে যাবে, আর কাঁকরোলের মধ্যে যে জল থেকে যাবে সেটা কিন্তু বের করে নেব। তো ওইটা রেস্টে থাক, আর এদিকে আমি কিছু মশলা বেটে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি ভাজা বাদাম। বাদামের খোসা সহ নিলাম, আপনারা চাইলে খোসা বাদ দিয়েও নিতে পারেন। নিয়ে নেব 2 টেবিল চামচ পোস্ত, আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। এর একটা মানে গুঁড়ো করে নেব, তবে জল দিয়ে নয়, আমি গুঁড়ো করে নিয়েছি এমনি। দেখতেই পাচ্ছেন গুঁড়ো হয়ে গেছে। এটা এবার সাইডে রেখে দেব। ঠিক এইভাবেই বাদাম আর পোস্ত গুঁড়ো করে রেখে দিতে হবে। আর ওইদিকে দেখুন কাঁকরোলগুলো অনেকক্ষণ রেস্টে রাখার কারণে অনেকটাই নরম হয়ে গেছে। আমি কাঁকরোলের এক্সট্রা জলগুলো এইভাবে হাত দিয়ে চেপে চেপে বের করে নিচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু জলটা ফেলবো না, রান্নায় ব্যবহার করব। তাও যাতে কাঁকরোলগুলো একটু নরম থাকে তার জন্যই আমি এক্সট্রা জলটা বের করে নিলাম। এরপর ওই জলটাও সাইডে রেখে দেব। এবার কড়াই বসিয়ে দেব। কড়াই খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নেব, আর গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নেব, তাই আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নেব, আর বেশ কিছুক্ষণ এইভাবেই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভেজে নেওয়ার কারণে আলুগুলো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে এসেছে। এবার তেল ঝরিয়ে আলুগুলোকে নামিয়ে নিতে হবে। আলুগুলো নামিয়ে নিয়েছি, বাকি তেলের মধ্যে কাঁকরোলগুলো দিয়ে দিতে হবে। এবার কাঁকরোলগুলো গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আমি কিন্তু এখানে আর লবণ অ্যাড করব না, যেহেতু লবণটা মাখিয়ে রেখেছিলাম আর অনেকটাই নরম হয়ে গেছে কাঁকরোলগুলো, তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কাঁকরোলগুলো ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু কাঁকরোলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেব। আর লো টু মিডিয়ামে করে দেওয়ার পর ভেজে রাখা আলুগুলো ওই কাঁকরোলের মধ্যে অ্যাড করে দেব, আর আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, আপনাদের বলে রাখি, যদি আলুটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো।
সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ বুঝে হলুদের গুঁড়োটা ব্যবহার করবেন। হলুদ গুঁড়ো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নেব, যাতে এই হলুদ গুঁড়োর কাঁচা গন্ধটা না থেকে যায়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। এবার হাই করে দেব। দেখতেই পাচ্ছেন কাঁকরোলগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সঙ্গে আমি যেহেতু হলুদ গুঁড়োটা একটু সময়ের পর ব্যবহার করেছি, তাই হলুদ গুঁড়ো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল, আর তেলের মধ্যে দিয়ে দেব গোটা কালো সরিষা আর গোটা জিরা ফোড়নে, এই দুটোই ব্যবহার করছি। আমি আজকে সম্পূর্ণ রেসিপিতে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করে নিতে পারেন। এরপর দিয়ে দেব শুকনো লঙ্কা। আমি শুকনো লঙ্কাকে দেখুন ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কাটা অ্যাড করলাম। মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে। এরপর ফোড়ন ভেজে নিয়েছি খুব ভালো করে, তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, আর টমেটোগুলো দেখুন একদম সরু সরু করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে টমেটোগুলো প্রথমে ভেজে নেব, যতক্ষণ না একটু নরম হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে বেশ কিছুক্ষণ ভাজার কারণে। এরপর গুঁড়ো করে রাখা বাদাম আর সঙ্গে পোস্ত দিয়ে দিতে হবে, আর আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম ঝালের জন্য। এরপর দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ওই পোস্ত আর বাদাম সঙ্গে টমেটোও ভেজে নিতে হবে। এরপর ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ, কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখেই এই মশলাটা ভেজে নিতে হবে, নাহলে কিন্তু সব কিছুই পুড়ে যাবে। তাই মিডিয়াম লোতে রেখেই করে নিচ্ছি। এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেব কসুরি মেথি সামান্য পরিমাপ। সব কিছু গুঁড়ো মশলা দেওয়ার পর কাঁকরোলের যে এক্সট্রা জলটা রেখে দিয়েছিলাম, সেই জলটাই এর মধ্যে অ্যাড করলাম আর ভালো করে মিক্স করে নিচ্ছি, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। আর আমি কিন্তু এখানে মিক্স করে নেওয়ার পর আবারও কষিয়ে নিচ্ছি মশলা, তবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। তাহলে মশলাটা খুব ভালো করে কষানো হবে, বাদামের যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু ভেজে নেওয়ার পরেই চলে যাবে। এরপর আমি বেশ কিছুটা জলও অ্যাড করছি, মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নেব, তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এক্সট্রা জল কিন্তু শুকনো হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও বেশ কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নিতে হবে। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর বাদাম আর পোস্ত খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা কাঁকরোল আর আলু দিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই খুব ভালো করে সমস্ত মশলার সাথে কাঁকরোল আর আলু মিক্স করে নেব। বন্ধুরা, একবার এইভাবে কাঁকরোলের রেসিপি বানিয়ে দেখুন। কথা দিচ্ছি বাচ্চারাও কিন্তু বুঝতেই পারবে না কি খাচ্ছে, আর এতটাই টেস্টি হয়, রুটি ভাত পরোটার সাথে দুর্দান্ত লাগে। আমি এবার বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দেব চাট মশলা সামান্য পরিমাপ, আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। চাট মশলা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা আমচুর পাউডার কিংবা লেবুরও ব্যবহার করতে পারেন, তবে চাট মশলা বা আমচুর পাউডার দিলে একটা টক ভাব থাকে, খেতে কিন্তু ভালো লাগে। আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে অবশ্যই এটা স্কিপ করতে পারেন, তবে গরম মশলা গুঁড়োটা দিলে কিন্তু একটা যে বাদামের গ্যাস থাকে সেটা কিন্তু একেবারেই চলে যায়। গরম মশলা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিলাম।
আর বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন রান্না করে নেওয়ার কারণে অনেকটাই কিন্তু ঝরঝরে হয়েছে। এইভাবেই কিন্তু কাঁকরোলের রেসিপিটা আমি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই গ্রেভিভাবে বানিয়ে নিতে পারেন। তবে এইভাবে বানালে কিন্তু কাঁকরোলের রেসিপিটা আরও দুর্দান্ত লাগে। এবার গরম গরম প্লেটে আমি পরিবেশন করছি। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে কাঁকরোলের রেসিপি ট্রাই করুন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন। আর আপনারা লাইক, কমেন্ট, একটা শেয়ার, সাবস্ক্রাইবও করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।